নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। শুরু করছি মতামত। আজকের মতামতের শীর্ষক, মোদিজি এখন দুর্নীতি পর্বতের চূড়োয় বসে আছেন। মোদিজি এখন দুর্নীতি পর্বতের চূড়োয় বসে আছেন। নতুন দুর্নীতির কিস্সা নিয়ে আমি হাজির। 2014 সালের সেই দিনগুলোর কথা মনে পড়ছে। গগন নিনাদিত স্লোগান, আচ্ছে দিন আয়েঙ্গে, বজ্রকণ্ঠের স্লোগান, না খাউঙ্গা না খানে দুঙ্গা, ঘুষ খাবো না, অন্য কেউ খেতে দেব না। সাধারণ মানুষ ভেবেছিল এক অবতারের জন্ম হয়েছে। সবাই নয়, বহু মানুষ এরকমটা ভেবেছিলেন। কালা ধন বাপস আয়েগা, আচ্ছে দিন আয়েঙ্গে, না খাউঙ্গা না খানে দুঙ্গা স্লোগান নয় তো যেন মন কি বাত, সাধারণ মানুষের মনের কথা। সেটা ছিল 2014, আর আজ 2026। প্রায় 12টা বছর কেটে গেছে। একটু ফিরে দেখা যাক এক ঢপবাজ, প্যাথোলজিক্যাল লায়ার, মিথ্যেবাদী প্রধানমন্ত্রী দেশ আর আমাদের কোথায় এনে ঠিক দাঁড় করিয়েছেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের 2025 সালের কারাপশন পারসেপশন ইন্ডেক্স, সিপিআই, কারাপশন পারসেপশন ইন্ডেক্স বা দুর্নীতির ধারণা সূচক তারা প্রকাশ করেছেন। যে এরা কারা? একটা আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, এনজিও, যারা দুনিয়া জুড়ে দুর্নীতি আটকানো আর দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সচেতন করার কাজ করে চলেছেন। 1993 সালে জার্মানির বার্লিনে তারা কাজ শুরু করেন, আর এখন 100টার বেশি দেশে এই সংস্থার শাখা মানে ন্যাশনাল চ্যাপ্টার্স রয়েছে। এদের এই রিপোর্ট প্রায় একটা আয়নার মতো কাজ করে। বিশ্বের দেশগুলোর মানুষ তাদের নিজেদের দেশের দুর্নীতির চেহারাটা এদের আয়নায় দেখতে পায়, এই রিপোর্টে দেখতে পায়। তো এই বছরে ভারতের রিপোর্ট, তাদের র্যাঙ্ক স্কোর কেমন? সূচক বলছে 182টা দেশের মধ্যে ভারতের স্থান হয়েছে 91তম, আর ভারতের স্কোর 100-র মধ্যে 39। আগে কত ছিল? 96। স্কোর কত ছিল? 38। মানে স্কোর সামান্য কমেছে, কিন্তু ওধারে র্যাঙ্ক 91 হয়েছে। ওনাদের মাপকাঠি যেটা, স্কোরটা কি করে বোঝা যাবে? 0 মানে হলো চরম দুর্নীতিগ্রস্ত, আর 100 মানে হলো সম্পূর্ণ স্বচ্ছ। তো আমরা স্বচ্ছতা থেকে কত দূরে? 39 পেয়েছি আমরা, মানে স্বচ্ছতা থেকে আমরা 61 পয়েন্ট দূরে আছি। অথচ মোদিজি 2014-তে বলেছিলেন ট্রান্সপারেন্সি আনবেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। ভারতের এই 39 স্কোর দুনিয়া জোড়া গড় স্কোর 43-এরও নিচে। মজার কথা হচ্ছে আমরা ছিলাম 41, উনি এনে দাঁড় করিয়েছেন 39। উনি বলেছিলেন দুর্নীতি কমাবো, উনি দুর্নীতি বাড়িয়েছেন। মানে উনি যা বলেছিলেন ওই দুর্নীতির বিরুদ্ধে লড়াই ইত্যাদি, সেগুলো 100% ঢপ। ওনার কথাগুলো ওই 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে আসার মতো নির্ভেজাল জুমলা। বেশ কিছু কারণের কথা এই রিপোর্টে বলা হয়েছে। এই রিপোর্টে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ই গভর্নেন্সের ফলে ছোটোখাটো কাজের ক্ষেত্রে হয়তো দালালদের দাপট কিছুটা কমেছে, এটা ঠিক, কিন্তু ওপরের তলায় বিশেষ করে রাজনৈতিক ফান্ডিং আর বড় বড় কর্পোরেট চুক্তির ক্ষেত্রে স্বচ্ছতার কোনো বালাই নেই। সবচেয়ে বড় কথা, যে সমস্ত এজেন্সিগুলো এই দুর্নীতিকে আটকানোর জন্য ছিল, সেই ইডি, সিবিআই ইত্যাদি এখন মোদী সরকারের হাতের পুতুল। প্রথমে তারা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছেন কোন বিরোধী নেতা টাকা নিয়ে, পয়সা নিয়ে নয়ছয় করছে। এই জন্যে যে দুর্নীতি তাড়াবেন, না না, ওটা লক্ষ্য নয়। সামান্যতম হিন্টস পেলেও তাদের দরজার সামনে হাজির হচ্ছেন তারা। তারপর খুব সোজা হিসেব, হয় বিজেপিতে যোগ দিন, না হলে জেলে ঢুকুন। একটা আধটা নয়, সর্বত্র এই হিসেব। আমাদের বঙ্গ বিজেপি তাদের মুরলীধর লেনের দপ্তরে এই নারদা ফাইলসের ভিডিও দেখিয়েছিল সাংবাদিকদের। সেখান থেকে তারা স্লোগান দিয়েছিল, ভাগ শুভেন্দু ভাগ। শুভেন্দুর ভিডিও তো ছিল, ওনাদের ওয়েবসাইটেও ছিল, টাকা হাতে করে নিচ্ছেন।
এখন সেই ভিডিওটাই ডিলিট করে দেওয়া হয়েছে। না খাওঙ্গা না খানে দুঙ্গা। শুভেন্দু অধিকারী এখন দলের অন্যতম নেতা কেবল নয়, বিধানসভায় বিরোধী দলের নেতা। এছাড়া 2025 সালে এই রিপোর্টে ভারতকে সাংবাদিকদের জন্য এক বিপজ্জনক দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। যখনই কোনো সাংবাদিক দুর্নীতির পর্দা ফাঁস করতে যান, দুর্নীতির খবরগুলো সামনে আনতে চান বা স্বাধীনভাবে কাজ করেন, প্রশ্ন করেন রাষ্ট্রকে, তখনই তার উপর রাষ্ট্রীয় ডালকুত্তার দল হামলে পড়ে। সাংবাদিকদের ওপর ইউএপি এর মামলা দায়ের হচ্ছে, নজরদারি চলছে। এই দম বন্ধ করা পরিস্থিতি ভারতের দুর্নীতি স্কোরকে তলানিতে নামিয়ে দিচ্ছে। আর সেই সঙ্গে আমাদের আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মোদিজির সেদিনের না খাওঙ্গা না খানে দুঙ্গার স্লোগান ছিল 100% ঢপবাজি। আমরা প্রায়ই আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে তুলনা করতে ভালোবাসি। আমাদের সরকার বুক ফুলিয়ে বলছে, অন্ধভক্তের দল বলছে যে আমরা নাকি পাকিস্তান বা বাংলাদেশের চেয়ে অনেক ভালো আছি। হ্যাঁ, তথ্য বলছে তাই। পাকিস্তানের র্যাঙ্ক 134 আর বাংলাদেশের নাকি 150। এই ইউনূস সাহেব আসার পরে সেই দুর্নীতির র্যাঙ্ক 150-এ চলে গেছে। সেই দিক থেকে ভারত 91 অবশ্যই এগিয়ে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি পাকিস্তানের সঙ্গে পাল্লা দিতে চাই, না দুনিয়ার সেরা স্বচ্ছ দেশগুলোর কাতারে সামিল হতে চাই? এক দুর্নীতিমুক্ত দেশ গড়ার স্লোগান দিয়ে মোদিজি ক্ষমতায় বসেছিলেন। উনি তো বলেননি যে আমরা দুর্নীতি ক্ষেত্রে পাকিস্তান বা বাংলাদেশের চেয়ে ভালো হব। ক্রিকেট খেলবো ইংল্যান্ডের সঙ্গে আর দুর্নীতির কথা হবে বাংলাদেশের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে। উনি দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার কথা বলেই গদিতে বসেছিলেন। তারপর 11টা বছর কেটে গেছে। আমাদের পাশে ছোট দেশ ভুটান 18তম স্থানে আছে, 18। আমরা 91, ওরা 18তে আছে। তাদের স্কোর 71। তারা তাদের দেশে দুর্নীতি আটকাতে পারছে। চীন কথায় কথায় ঘর মে ঘুষকার মারেঙ্গে ইত্যাদি বলেন আমাদের মোদিজি। তারাও ভারতের চেয়ে অনেকটা ভালো অবস্থানে রয়েছেন। 2025-এর সূচকে চীনের জায়গা 76-এ, তাদের স্কোর 43, যা দুনিয়া জোড়া গড়ের সমান। দুনিয়ার গড় হচ্ছে গিয়ে 43। ভুটানের মতো ছোট একটা অর্থনীতি যদি নিজেদের প্রশাসনকে এতটা স্বচ্ছ রাখতে পারে, তাহলে ভারতের মতো এক বিশাল দেশের অর্থনীতির কেন এই দশা? কেন দুর্নীতির পোকা কুরে কুরে খাচ্ছে দেশের অর্থনীতিকে? বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর দিকে তাকালে দেখা যাবে ডেনমার্ক 89 স্কোর, ফিনল্যান্ড 88 স্কোর তালিকায় রয়েছে। যত উপরের দিকে যাবেন দেখবেন কোথাও ধর্ম সেই রাষ্ট্রের চালিকা শক্তি নয়। ধর্ম রাষ্ট্রের চালিকা শক্তি হওয়া দেশগুলো কোথাও না কোথাও গিয়ে তলার দিকে নেমে এসেছে। আর যেখানে ধর্ম সেই দেশগুলোকে চালায় না, যেখানে দেশগুলোতে ধর্ম একটা মানুষের মধ্যে বিভাজন আনে না, রাজনীতির সঙ্গে ধর্মের একটা দূরত্ব আছে, সেখানে তারা ওপরে। ডেনমার্ক 89 স্কোর, সবচেয়ে ওপরে। ফিনল্যান্ড 88 স্কোর, তালিকার ওপরে রয়েছে। অন্যদিকে সোমালিয়া, দক্ষিণ সুদান 9 স্কোর নিয়ে তারা তালিকার একেবারে নিচে। রোজ মারপিট চলছে, রোজ দাঙ্গা চলছে। 2014 সালের সেই নির্বাচনী প্রচারের কথা মনে করুন। ওই সময় নরেন্দ্র মোদী কেবল দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়বেন এই কথাটাই বলছিলেন না, তার ভাষণে বারবার দুর্নীতির ইস্যুতে সেই সময়ের ইউপিএর সরকারকে আক্রমণ করছিলেন। তিনি বলছিলেন যে তিনি এমন এক চৌকিদার হবেন যিনি দেশের সম্পদ লুট হতে দেবেন না। দেশের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে ইউপিএ, কংগ্রেসের সরকার, সেই জন্য তিনি তার বদল চান। আজ তিনি ওই দুর্নীতিগ্রস্ত কর্পোরেটদের চৌকিদার। আগে হয়তো বিচ্ছিন্নভাবে কিছু কেলেঙ্কারি হতো বিভিন্ন মিনিস্ট্রিতে, এখন দুর্নীতি অনেক বেশি সুশৃঙ্খল, প্রাতিষ্ঠানিক আর বিরাট। একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে গোটা দেশের প্রায় সব প্রতিষ্ঠান ওই বিশাল দুর্নীতির অংশ হয়ে উঠেছে। রাজনীতির চৌহদ্দিতে তো দেখাই যাবে যারা একসময় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ছিলেন, তারা আজ বিজেপির ছত্রছায়ায় অত্যন্ত সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন, কুলে পেঁপে উঠছেন। তাদের বড় বড় দায়িত্ব দেওয়া হচ্ছে যাতে তারা আরো বড় দুর্নীতিতে সামিল হতে পারেন। মানে ওয়াশিং পাউডার নির্মা, বিজেপিতে এসো আর সব পাপ ধুয়ে ফেলো। এক দ্বিচারিতা। আসলে দুর্নীতির বিরুদ্ধে কোনো নৈতিক লড়াই মোদী সরকার লড়ছে না, বরং দুর্নীতিকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে। 2014 সাল থেকে
2014 সাল থেকে এখন পর্যন্ত 25 জন, এটা ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরিয়েছিল, 25 জন বড় বড় মাপের বিরোধী নেতা যাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর মামলা ছিল, তারা বিজেপিতে যোগ দিয়েছেন। এবং আশ্চর্যজনকভাবে এই 25 জনের মধ্যে 23 জন বিজেপিতে যাওয়ার পরে আইনি স্বস্তি পেয়েছেন, মানে তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত থেমে গেছে বা ফাইলগুলোকে হিমঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠান্ডা ঘরে। তালিকার মাথায় সদ্যপ্রয়াত অজিত পাওয়ার, মহারাষ্ট্রের এই নেতা 70,000 কোটি টাকার সেচ কেলেঙ্কারি। কে অভিযোগ করছেন? খোদ প্রধানমন্ত্রী বলছেন এটা কেলেঙ্কারির দল, এটা দুর্নীতিগ্রস্ত তিনি বলছেন, প্রধানমন্ত্রী বলছেন। যেই মুহূর্তে তিনি এনসিপি ভেঙে বিজেপির সাথে সরকার গড়লেন, অমনি মুম্বাই পুলিশের ইকোনমিক অফেন্স উইং তাদের তদন্ত বন্ধের রিপোর্ট জমা দিয়ে দিল। ইডির মামলাগুলো বিষবাও জলে চলে গেছে। হিমন্ত বিশ্ব শর্মা, আসামের বর্তমান বাচাল মুখ্যমন্ত্রী, যখন কংগ্রেসে ছিলেন তখন বিজেপি তার বিরুদ্ধে সারদা চিটফান্ড আর লুই বার্জার কেলেঙ্কারির অভিযোগ তুলে দল থেকে শ্বেতপত্র প্রকাশ করেছিল। সেসব কাগজ এখনো কিন্তু আছে। কিন্তু 2015 সালে তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে সেই সব পুরনো অভিযোগের কথা আর কেউ মুখে আনে না এবং তদন্ত এক কদমও এগোয়নি, সব ধামাচাপা পড়ে গেছে। আগেই বলেছি, শুভেন্দু অধিকারী আমাদের পশ্চিমবঙ্গের নারদ স্টিং অপারেশনে তাকে ক্যামেরার সামনে টাকা নিতে তো আমরা দেখেছিলাম। বিজেপি তখন তাকে চোর আর দুর্নীতিগ্রস্ত বলে প্রচার করত, কিন্তু 2020 সালে তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরে সিবিআই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। মজার কথা হচ্ছে, এই মামলাতে শোভন চট্টোপাধ্যায়, ববি হাকিম থেকে আরও বেশ কিছু নেতা এর মধ্যে অভিযুক্ত ছিলেন। মজার কথা হলো যে তাদের বিরুদ্ধে কেসগুলো এখন বন্ধ আছে, কারণ তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে শুভেন্দুর বিরুদ্ধে মামলা করতে হবে। তদন্তকারী সংস্থাগুলো 2019 সাল থেকে তার বিরুদ্ধে বিচার শুরু করার অনুমতির জন্য নাকি অপেক্ষা করছে, আর সে অনুমতি আজও আসেনি। আরে অনুমতি দেবে কে? উনি 1.5 কোটি রোহিঙ্গা বিতরণ নিয়ে এখন ব্যস্ত। মোদিজিকে নিজের বাবা পর্যন্ত বলে ফেলেছেন। কে আসবে বলুন তো দরজায়? প্রফুল্ল প্যাটেল, এনসিপির এই নেতার বিরুদ্ধে সিবিআই আর ইডির অনেকগুলো মামলা ছিল, কিন্তু তিনিও যখন বিজেপির জোটসঙ্গী হলেন তখন সিবিআই আনুষ্ঠানিকভাবে একেবারে প্রেস কনফারেন্স করে ঘোষণা করে দিল যে দুর্নীতির মামলা তারা বন্ধ করে দিয়েছে। কারণ এটাই চুক্তি ছিল, এটাই কন্ট্রাক্ট ছিল যে হ্যাঁ আমি দল ভেঙে আসবো, কিন্তু এইটা আগে বসে করতে হবে। তারা বসে করলেন, উনি দলে যোগ দিলেন, সোজা ব্যাপার। আর অনেক আছে, অশোক চৌহান, ছগন ভুজবল, নবীন জিন্দাল, লম্বা লিস্ট। তাহলে মোদ্দা কথাটা কি দাঁড়ালো? বটম লাইনটা কি? সাধারণ মানুষ দেখছে, আপনি যত বড় দুর্নীতি করুন না কেন, যদি আপনি ক্ষমতার সাথে আপোষ করেন বা বিজেপির পতাকা ধরেন, তবে আপনার কোনো বিপদ নেই। এটাই হলো না খাউঙ্গা না খানে দুঙ্গার আসলি সচ। ভারতের ইতিহাসে সবচেয়ে বড় আইন স্বীকৃত দুর্নীতির নাম ছিল নির্বাচনী বন্ড। 2018 সালে যখন এই স্কিম চালু করা হলো, তখন অরুণ জেটলি বলেছিলেন যে এর মাধ্যমে রাজনৈতিক ফান্ডিংয়ে নাকি স্বচ্ছতা আসবে, কিন্তু আদতে এটা ছিল তোলাবাজি, এক অন্ধকার গলি যেখানে বড় বড় কোম্পানিগুলো বেনামে রাজনৈতিক দলগুলোকে টাকা দিতে পারতো, আর সাধারণ মানুষের জানার কোনো উপায়ই ছিল না কে কাকে টাকা দিচ্ছে। 2024 সালের 15ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের 5 সদস্যের বেঞ্চ একসঙ্গে এই নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে ঘোষণা করে দিলেন। সরাসরি বললেন যে ভোটের বিনিময়ে সুবিধা পাওয়ার একটা রাস্তা। সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় বলল যে ভোটারদের জানার অধিকার আছে রাজনৈতিক দলগুলোর আয়ের উৎস কি। এসবিআই থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে যা সামনে এসেছিল, আগেও বলেছিলাম, গোটা দেশ আমরা দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। বোঝা যাচ্ছিল যে মোট জড়ো করা টাকার অর্ধেকের বেশি 6060 কোটি টাকা একা বিজেপির কোষাগারে গেছে। সবচেয়ে বিস্ফোরক তথ্য হলো কোম্পানিগুলো বন্ড কেনার টাইমিং। তথ্য বলছে যে কোম্পানিগুলোর ওপরে ইডি বা সিবিআই হানা দিয়েছিল যে কোম্পানিগুলোর ওপরে, ঠিক তারপরেই কোটি কোটি টাকার নির্বাচনী বন্ড কিনে বিজেপিকে ডোনেশন দিয়েছে। যেমন ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস 1300 কোটি টাকার বেশি বন্ড কিনেছে। ইডি তাদের কাছে হানা দিল, সঙ্গে সঙ্গে তারা 100 কোটি টাকার বন্ড কিনে নিয়েছে। মেগা ইঞ্জিনিয়ারিং, বেদান্ত লিমিটেড, একই ছবি। একে যদি ব্ল্যাকমেল বা প্রাতিষ্ঠানিক তোলাবাজি না বলবো, তাহলে আর কি বলবো? কাকে বলবো? কি বলবো বলুন তো? এক আদানির গ্রোথ দেখুন,
যার প্লেনে চেপে মোদিজি 2014-তে ইলেকশন ক্যাম্পেইন করেছেন, সেদিন মানে 2014-তে আদানির নেট ওয়ার্থ ছিল 17,000 কোটি টাকা। সেটাও বেড়েছিল গুজরাটে চিফ মিনিস্টারশিপের সময়। যাই হোক, 17,000 কোটি টাকা 2014-র হিসেব। আর 2025-এর হিসেব কত? সেটা বেড়ে হয়েছে 1.4 লক্ষ কোটি টাকা। 1.4 লক্ষ কোটি টাকা, 17,000 কোটি টাকা থেকে, মানে 723 গুণ বৃদ্ধি, 723% বৃদ্ধি। কিভাবে, কেন? আপনার আয় 2014-তে কত ছিল? হ্যাঁ, আপনি যিনি মোদিজিকে ভোট দিয়েছিলেন বা দেননি, আপনার মাইনে কত ছিল? আজ তা কত গুণ বেড়েছে? হিসেব কষলেই বুঝতে পারবেন এই বৃদ্ধির পেছনে এক লুটমার চলছে। মোদিজির নেতৃত্বে দেশ লুট চলছে। এই লুট নাদির শাহের চেয়ে বড় আর সাংঘাতিক, কারণ নাদির শাহ একজন লুটেরা সম্রাট ছিলেন, আর ইনি আমার আপনার ভোটে জিতে এসে লুট করছেন সাধারণ মানুষের পয়সা, আর তাদেরকে বলছেন না খাওঙ্গা না খানে দুঙ্গা। এখন একটা সেটা ঠাট্টা তামাশা। যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কথা বলে বিজেপি ক্ষমতায় এসেছিল, সেই দুর্নীতিকে তারা আজ তাদের টিকে থাকার মূল রসদ বানিয়ে ফেলেছে। কর্পোরেট দুর্নীতি থেকে শুরু করে, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে, ভারত দুর্নীতির এক বিশাল পর্বতের চূড়োয় দাঁড়িয়ে আছে, আর সেই চূড়োয় পরম সুখে বসে আছেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, আজকের কার্টুনটা দেখুন, পরম সুখে সেখানে বসে ধ্যান করছেন এক ফকির, চৌকিদার, চায়ওয়ালা। এখনই যদি এই অবস্থা না বদলায়, তাহলে ভারত এক ক্লেপ্টোক্রেসি, চোরেদের শাসনে চলা দেশ হয়ে যাবে। বিশ্বের লোকজন সেটাই বলবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের 2025-এর রিপোর্ট আমাদের জন্য সেই ঘন্টাটা বাজিয়ে দিল। এখন দেখার বিষয় যে আমরা ভারতের সাধারণ মানুষ এই ঘুম থেকে, ওই ঘন্টার ধ্বনি শুনে ঘুম থেকে কবে জেগে উঠব। ভারতের দুর্নীতি আজ আর শুধু একটা লুকোনো খবর নয়, এটা দিনের আলোর মতো প্রকাশিত সত্য। ওয়াশিং মেশিনের জল যেমন নোংরা হতে শুরু করেছে, তেমনি দুর্নীতির পাহাড় আজ টলমল করছে। কারণ আপনি হয়তো কিছু মানুষকে সারা জীবন বোকা বানিয়ে রাখতেই পারেন, কিন্তু একটা গোটা দেশকে তো চিরটা কাল অন্ধ করে রাখা সম্ভব নয়। মোদিজির সেই দুর্নীতির পর্বত আজ মেঘ ছাড়িয়ে আকাশে উঠেছে ঠিকই, কিন্তু সেই পাহাড়ের ভিত্তিটা যে মিথ্যে আর চুরির ওপরে, সেটা সবাই জেনে ফেলেছে। হ্যাঁ, যখন এই 2026-এ মোদিজি দিল্লি কলকাতা করবেন, তখন প্রতিদিন তাকে মনে করিয়ে দিতে হবে একজন চোর, একজন দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমরা চিহ্নিত করছি। ভাবুন, 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 ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।